হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা ফার্স্ট চ্যাপ্টারের ষষ্ঠ পাঠে চলে এসেছি। এই পাঠে আমরা আলোচনা করব এবং এটা শেষ পাঠও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, যেখান থেকে আমাদের এন্ট্রান্সে এবং ক্লাস 11-এ অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে। এবারে এখানে অনেকগুলো নিয়ম রয়েছে। তার আগে বলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিংবা সিগনিফিক্যান্ট ফিগার্স বলতে আমরা কি বুঝি। তো সিগনিফিক্যান্ট ফিগার্স বলতে আমরা বুঝি, ধরো কোনো একটা বোঝ রাশি আমি পরিমাপ করলাম, সাপোজ তার মান বেরোলো অত সেন্টিমিটার। এইখানে দেখো লাস্ট যে পয়েন্টের পর যে সংখ্যাটা রয়েছে মানে 0, সেটা কিন্তু অনিশ্চিত মানে আনসার্টেন। সেটা বাদে যতগুলো রয়েছে সেগুলো হচ্ছে সার্টেন। তার মানে এখানে কিন্তু এই তাৎপর্যপূর্ণ সংখ্যা এটা কিন্তু 3ই থাকবে। লাস্ট একটা বাদ দেওয়া হবে যেহেতু এটা আনসার্টেন কিংবা অনিশ্চিত। এবারে এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কেন প্রয়োজন আর কেন এই ধারণাটা আমাদের মধ্যে তৈরি করা প্রয়োজন রয়েছে সেইটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি, যে উদাহরণ আমাদের অনেকটা হেল্প করবে। সেটা হচ্ছে সাপোজ আমরা কোন একটা রডের দৈর্ঘ্য পরিমাপ করেছি, ছোট্ট একটা রড, সেটা হয়তো 20 সেন্টিমিটার। এইবার ব্যাপার হচ্ছে এই যে 20 সেন্টিমিটার রয়েছে, পরিমাপ করতে গিয়ে একজন দেখলো সাধারণ স্কেল ব্যবহার করে 20.1 আর 20.2 সেন্টিমিটারের মধ্যে দেখতে পাচ্ছে। এবার আমরা জানি সাধারণ স্কেলে যে লঘিষ্ঠ ধ্রুবক কিংবা সর্বনিম্ন যে মানটা সে পরিমাপ করতে পারে দ্যাট ইজ 0.1 সেন্টিমিটার। এবার প্রবলেম কি হচ্ছে 20.1 এর থেকে বেশি, হয়তো 20.2 এর থেকে কম। যদি মার্কিং আমি ভাবি এরকম মার্কিং আছে, হয়তো আমি বড় করে করলাম, হয়তো এরকম কোন একটা জায়গাতে আছে। তাহলে এরকম সিচুয়েশনে সে যখন মানটা দিচ্ছে সে না 20.1 লিখতে পারছে না 20.2 লিখতে পারছে। তাহলে একটা হতে পারে কেস যে যদি সেই মানটা 20.1 এর কাছাকাছি হয় তাহলে সে 20.1 লিখতে পারে, ইট ইজ ট্রু এবং ইট ইজ রাইট অলসো। কিন্তু যদি মানটা ইন বিটুইন কোথায় হয় তখন কিন্তু একটা প্রবলেম রয়ে যাচ্ছে, তার একটা অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। আমরা হার্ডলি এটুকু বলতে পারি যে যেহেতু 20.1টা পেরিয়েছে তাহলে বলতে পারি 20.1 প্লাস মাইনাস 0.1। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত বলা যেতে পারে, কারণ সর্বনিম্ন মান হচ্ছে 0.1, আইদার তার থেকে 0.1 বেশি হবে আর তার থেকে 0.1 কম হবে। এইবারে এই যে অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে মানের মধ্যে, এইগুলো আমরা যখন সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে করব কিংবা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দিয়ে দেখব, যে মানটা অনিশ্চিত মানে 20.1 হতে পারে বা 2 হতে পারে, তাহলে নিশ্চিত হচ্ছে এইটাই। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 2। এইটা হচ্ছে মূল ব্যাপার। আশা করি তোমাদের একটু ধারণা দিতে পেরেছি। এবারে তোমাদের যে কোনো বই পড়ো না কেন, ছায়া সান্ত্রা কি যে কোনো বই পড়ো না কেন, কুমার গাঙ্গুলি অনেক ভালো বই রয়েছে, সব বইতে 8-10টা করে নিয়ম রয়েছে। তো প্রত্যেকটা নিয়ম সম্বন্ধে আমাদের জানতে হবে। পরীক্ষাতে আমাদের 1 নম্বরের প্রশ্ন কিংবা এন্ট্রান্সে একটু বেশি নম্বরের কিছু সংখ্যা দিয়ে দেবে, সেখান থেকে বলবে এখান থেকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তোমরা বের করো। আমি এই ভিডিওর পর একটা পরের ভিডিও বানাবো যেখানে এই অধ্যায় থেকে যে বিভিন্ন গাণিতিক উদাহরণ কিংবা গাণিতিক যে প্রশ্নগুলো এসছে কিংবা বিভিন্ন এন্ট্রান্সে রয়েছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। এই ভিডিওতে আমরা থিওরি পার্টটা কমপ্লিট করে নিই। আমি এক একটা নিয়ম বোঝাচ্ছি তোমাদের। সবচেয়ে প্রথম নিয়ম বলছে যে অঙ্কগুলি মানে ফিগার, যে অঙ্কগুলি শূন্য নয় তারা প্রত্যেকটি তাৎপর্যপূর্ণ। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি লিখলাম 484 কেজি কোন একটা বস্তুর ভর। তাহলে এই ক্ষেত্রে কোনো শূন্য নেই, সবগুলো অশূন্য। তাহলে ফার্স্ট বলছে বইতে যে অঙ্কগুলি শূন্য নয় তারা হচ্ছে তাৎপর্যপূর্ণ। তাহলে এটা হচ্ছে পুরোটাই তাৎপর্যপূর্ণ। তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে কোন সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার সময় তার ধরো
পরিমাপ করে পাওয়া গেছে অত মিটার। এখানে লক্ষ্য করে দেখো দশমিক এসছে কিন্তু কোনো শূন্য নেই, এই ধারে না এই ধারে কিছু শূন্য নেই, তাহলে দশমিকের পরেও যেটা রয়েছে সেটাও কিন্তু তাৎপর্য থাকছে। তার মানে এই ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 3 হবে। সাপোজ এই সংখ্যাটা পরিমাপ করার ক্ষেত্রে হয়তো এরকম এসছে, তাহলে লক্ষ্য করে দেখো শূন্য আছে কিন্তু সেই শূন্যটি অশূন্যগুলোর মাঝে রয়েছে, ইন বিটুইন রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু 4 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের বইয়ের সাথেও মিলিয়ে দিচ্ছি, পড়ায় তোমাদের কোনো সমস্যা হবে না। বইতে বলছে দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। দেখো অশূন্য, তার মাঝে আমি বড় একটা উদাহরণ দিতে পারি বইয়ের মতো। ধরো এরকম আছে, এরকম পাওয়া গেছে কোথাও, অত হয়তো সেন্টিমিটার, তাহলে এখানে যে মাঝে যে শূন্যগুলো রয়েছে তাদেরও তাৎপর্য রয়েছে। তার মানে 1 2 3 4 5 6, তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, যে অঙ্ক সংখ্যা হবে 6। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট পয়েন্ট বলছে দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝে যে শূন্যগুলো থাকে তার গুরুত্ব কিন্তু নেই, সেটা বাদ যাবে। কেমন দেখা যাক। ধরো এরকম কিছু একটা অত সেন্টিমিটার কিংবা মিলিমিটার কিছু একটা মান পেয়েছি, কিছু মান মেজারমেন্ট করা হয়েছে, অবশ্যই কিছু বোতলসি মাপা হয়েছে। এই ক্ষেত্রে দেখো যে শূন্যগুলো রয়েছে তাদের দুধারে কিন্তু অশূন্য নেই, এদিকে কিন্তু অশূন্য আছে কিন্তু এদিকে অশূন্য নেই, তাহলে এই ক্ষেত্রে এই যে 4টে শূন্য এগুলো কিন্তু কাউন্টিং এ আসবে না, শুধু এই তিনজনই কাউন্টিং এ আসবে। তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু অনলি 3। যদি এখানে এরকম কিছু একটা এসে যেত অশূন্য সংখ্যা, তখন কিন্তু এই তিনজন তখন স্থান পেত, তখন কিন্তু 1 2 3 4 5 6 7, তখন কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 7 হতো। নিয়মগুলো খুবই সহজ, একবার বুঝে নাও, বই দেখে নাও, তারপরে কোনো সমস্যা কিন্তু হবে না। এটা গেল আমাদের ফোর্থ নিয়ম। আর ফিফথ তো বলবো এবারে। ফিফথ নিয়ম বলছে ধরো আমি কোনো একটা মেজারমেন্ট করেছি, মেজারমেন্ট করে অত এসছে, এবার ধরো একজন এরকম লিখেছে, একজন এইটা লিখেছে, এইটা দেখে নেওয়া মানে বুঝতেই পারছো যে এই যে পয়েন্টের পর যে জিরোটা রয়েছে সেটা কিন্তু পরিমাপ করে এসছে। তার মানে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 নয়, পরের যে শূন্যটা রয়েছে সেটা যেহেতু মেজারমেন্ট থেকে এসছে সেই শূন্যটাকেও নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4। তোমাদের বইতেও এরকম উদাহরণ রয়েছে, তোমরা এখানে ফলো করবে। এবার প্রশ্ন হচ্ছে কেজিতে আছে আর মিটারে আছে, আমরা এককগুলো রূপান্তর করি। ধরো আমি পেয়েছি 3 কেজি, তো তাকে আমরা বলি যে 3000 গ্রাম। তাহলে যেটা 371 কিলো ছিল কিংবা 371.0 কিলো ছিল, যখন গ্রামে করব তখন তো স্বাভাবিক এর সাথে 3টে শূন্য কিন্তু বেড়ে গেল। তাহলে তো কেউ বলতেই পারে যে আমার তাহলে তো এখানে 3 ছিল 3, তাহলে এখানে তো 6 হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। না, নিয়ম বলছে এটা হবে না। পদ্ধতি কিংবা একটা একক থেকে আরেকটা এককে যখন রূপান্তর করা হবে তখন কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরিবর্তন হবে না। এবার তোমাদের মনে হতে পারে স্যার আমরা তো কনফিউজ হয়ে যাবো, আমরা তো এটা দেখে ভাববো বেশি হবে। এই জন্য যখন রূপান্তর তোমরা করবে তখন কি করবে, এইভাবে লিখবে, তাহলে আর কনফিউশন থাকবে না। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3ই থাকছে, এইভাবে করবে, পেনের কিংবা যা মান থাকবে সেই হিসাবে ভাগ দিয়ে করবে, তাহলে অসুবিধা থাকবে না। এটা গেল নেক্সট নিয়ম। এরপরে বলছে গুণ ভাগ যোগ বিয়োগ তাদের ক্ষেত্রে কেমন হবে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে এই ক্ষেত্রে। আমাদের ধরো তোমাদের ঘনত্ব, যেটাকে রো কিংবা ডি দিয়ে আমরা প্রকাশ করি, আমরা একে বলি ডেনসিটি। তাহলে ঘনত্ব কি হয় না ভর বাই আয়তন হয়। সাপোজ কোন একটা বস্তুর ভর আছে 10 গ্রাম, তার আয়তন 3 সেমি কিউব। এবার ভাগ করছি, তাহলে এই ভাগের ক্ষেত্রে
কি গুণের ক্ষেত্রে এখানে ঘনত্ব বলে ভাগ করতে হচ্ছে, যদি ভর বের করতে হতো তাহলে ঘনত্বের সাথে আগে গুণ হতো, একই নিয়ম। লক্ষ্য করতে হবে তোমাদেরকে এইরকম ক্যালকুলেশনে আমি কিভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করব। সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যার থাকবে সাধারণত কি হবে, একে ভাগ করলে এরকম একটা আসবে, চলতে থাকবে। তাহলে আমি উত্তরটা কি নেব, না উত্তরটা এটা নেব যে একে ভাগ করলাম কিন্তু সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কার রয়েছে, 3 এর রয়েছে, সেটা কত, 1 রয়েছে। তাহলে যে উত্তরটা নেব সেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তাহলে 1 থাকতে হবে। আমি আবার রিপিট করছি, ভাগ হোক কি গুণ হোক তাকে নেব যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, কম কার আছে, 3 এর। কম থাকার জন্য মান যেটা নেব আমরা সেটা হচ্ছে ফার্স্ট একটা নেব। তার মানে এইটা যে কেউ এইভাবে উত্তর লিখছে এটা অ্যাকচুয়ালি উত্তর লিখতে হতো এইটা, এইটা কি, এইটা মানে কিন্তু তাহলে সবসময় কমটা লক্ষ্য করে দেখতে হবে, এটা মাথায় রাখতে হবে। সাপোজ এরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই 10 গ্রামই আছে কিন্তু আয়তন হয়ে গেল এইটা, তাহলে লক্ষ্য করে দেখো কত আসছে, 2.5। কেন, এই উত্তরটা যে লেখা হয়েছে এই ক্ষেত্রে আমরা কি করব না, এখানে 10 আর 4। সাপোজ ধরো এই ক্ষেত্রে যদি লেখা হয় তাহলে এই নিয়ম যদি প্রয়োগ করি তাহলে কত আসবে, এইটা আসবে। আমি একটু ডেটা চেঞ্জ করব, দেখো উত্তর কিভাবে চেঞ্জ হয়। এইখানে 4 এর জায়গায় সাপোজ এইটা আছে 4.0। লক্ষ্য করে দেখো উপরের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, নিচেরটারও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। তাহলে যে উত্তরটা বের করব সেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত থাকবে, 2 থাকবে। তো আমি বলেছিলাম কি মিনিমামটা দিতে হবে, কিন্তু মিনিমাম তো কোনোটাই নেই, দুটোই সেম রয়েছে। তো সেম থাকা মানে সেটাই আমার ক্ষেত্রে মিনিমাম, তাহলে উত্তরটা কিন্তু এই 2.5 ই নিতে হবে। কিন্তু যদি এটাকে আমি তুলে দিই, এটা করে দিই, তখন কিন্তু 2.5 নেই, তখন 2 নিতে হবে। গুণের ক্ষেত্রেও তোমরা একই নিয়ম প্রয়োগ করবে। গুণের ক্ষেত্রেও যদি হয়, সাপোজ ধরো একটা উদাহরণ দিচ্ছি, 10 ইনটু, আমি আরো বড় রাশি নিই, সাপোজ 100 ইনটু 4.1। তাহলে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা এখানে 2 রয়েছে, তাহলে গুণ করার পর যেরকম আমরা গুণ করে আসে আমরা কি রকম নিই, এইটা 100 এইখানে 4.1, তাহলে 4.1 গুণ হলো 410। তাহলে যেহেতু আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে দুটো রয়েছে তাহলে আমরা দুটো নেব, পরেরটা নেব না। তো গুণের ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ, তোমরা মাথায় রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে কেমন করব, না সেটা একটু দেখে নেওয়া যাক। সাপোজ একটা কিছু মাপ পাওয়া গেছে, সাপোজ 5 মিটার, আর একটা কিছু মাপ পাওয়া গেছে 1.45 মিটার। তোমাদের বলা হলো তোমরা এটা যোগ করে ফেলো। তো নরমালি যখন যোগ হয়, যোগ করলাম, আমরা উত্তর লিখব 6.45 মিটার। এইখানে কি ভুল হয়েছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা লাগিয়ে এটা কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না, আমি বলেছিলাম গুণ ভাগ যোগ বিয়োগ যাই হোক না কেন একটাই নিয়ম মাথায় রাখতে হবে যে সবচেয়ে কম যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তাকে বুঝতে হবে। সবচেয়ে কম এখানে কত, ডান দিকে তো কেউ নেই, জিরো তো একটাও নেই, পয়েন্টও নেই, তাহলে একটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এদিকে যাই হোক না কেন সবচেয়ে কম তো এই, তাহলে একটা মানে এখানে কটা হয়ে গেছে, এখানে 3টে হয়ে গেছে, তাহলে বাদ দিতে হবে তাহলে বাকি দুটো ক্ষেত্রে উত্তর কি লিখতে হবে 6 মিটার। কিন্তু যদি এর জায়গায় এরকম কিছু একটা থাকতো 5.0, তাহলে যোগ করে লক্ষ্য করে দেখো তোমার কিন্তু বিরাট কিছু ফারাক হচ্ছে না, সেই যা ছিল তাই থাকছে, বিরাট কি কোনো কিছুই ফারাক হচ্ছে না, তাই না? তাহলে যোগ করলে আমার আবার এইটা তখন আসতো, কেন এইখানে মিনিমামটা হচ্ছে 2 অঙ্ক, তাই উত্তরটা হবে 2 অঙ্কে। তাহলে যোগের ক্ষেত্রে যেরকম নিয়ম বিয়োগের ক্ষেত্রে ওরকম প্রয়োগ করা যায়। সাপোজ আমরা 5 মাইনাস 0.35, সবাই জানেন যে এখানে আমরা প্রাইমারি লেভেল থেকে করছি, আমরা বিয়োগ করলাম,
বিয়োগ করে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা উত্তর এসেছে 4.65 মিটার, যদি এটা আমি মিটারে করে থাকি। এখানে সমস্যা কি দেখো, একটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটা, আমরা নিয়ে নিয়েছি তিনটে, তাহলে কি বলেছিলাম মিনিমাম যেটা থাকবে তত অবধি উত্তরটা লিখতে হবে, তাহলে উত্তরটা কিন্তু হবে 4 মিটার। কিন্তু যদি এখানে একটা 0.0 থাকতো তখন কিন্তু আমাকে লিখতে হতো 4.6, আর যদি 5.00 এরকম থাকতো, যদি তাৎপর্যপূর্ণ থাকতো সত্যি, তাহলে কিন্তু পুরোটা লিখতে হতো। তো যোগ বিয়োগ গুণ ভাগ যার ক্ষেত্রে হোক তোমাদের এই নিয়মটাই করতে হবে। তোমরা যে কোনো বই পড়তে পারো আর এখান থেকেও করতে পারো, তাহলে অঙ্ক করার সময় তোমাদের এই সমস্যা থাকবে না। তো এইগুলো গেল আমাদের এই নিয়মগুলোর ক্ষেত্রে। আর আরেকটা কথা বলে রাখি, যেটা আমি শুরুতে বলেছিলাম, তোমাদের পরীক্ষাটা শেষে বলা রয়েছে যে ধরো এরকম একটা মান রয়েছে 377.0, তাহলে অনিশ্চিত মান কিন্তু এটাই, লাস্টের মানটাই কিন্তু অনিশ্চিত হয়, আগের গুলো কিন্তু নিশ্চিত, এটা এগুলো কিন্তু অনিশ্চিত মান। ঠিক আছে, আমরা এবারে আমাদের নেক্সট থিওরি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি কি না রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ মানে কি না, আমরা আসন্ন মান নির্ণয় করার জন্য কিছু নিয়ম ফলো করে থাকি। সেই আসন্ন মান যখন আমরা বের করি, যে নিয়মগুলো ফলো করা হয় সেই নিয়মগুলো আমরা একটু ভালো করে জেনে নিতে হবে, যাতে করে আসন্ন মান যত সংখ্যা অবধি কি দশমিকের পর যত ঘর অবধি বের করতে বলবে তোমরা সেইভাবে সেটাকে নিয়মটাকে প্রয়োগ করবে। একে আমরা সাধারণত বলি রুলস ফর রাউন্ডিং অফ। ঠিক আছে, এইবারে রুলস ফর রাউন্ডিং অফ এর যে নিয়মগুলো রয়েছে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে নিয়মগুলো বোঝাবো, যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সাপোজ একটা সংখ্যা তোমাদের দিল 3.712.6 অত সাপোজ সেন্টিমিটার কি মিটার যাই কিছু একটা আছে। এবার তোমাদের বলছে দশমিকের পর 3 ঘর, মানে 3 দশমিক অবধি তোমাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যেখানে রাউন্ড অফ করতে বলছে, যেরকম তোমাদের বইতে একটা উদাহরণ দিয়েছে 7.314, বাদ দিতে আমাকে বলা হলো 6 কে। তাহলে যাকে বাদ দিতে বলা হবে, প্রথম তোমাদের কাজ হবে যাকে বাদ দিতে বলবে সেইটা 5 এর থেকে বড় কি ছোট সেইটা আগে যাচাই করে নিতে হবে। যেরকম আমাদের ক্ষেত্রে 6 হচ্ছে 5 এর থেকে বড়, তাই উত্তর হবে আগের যে রাশিটা থাকবে মানে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, যেহেতু বড় তাই 1 যোগ হবে, তাহলে উত্তরটা হবে 3.713 সেন্টিমিটার। বোঝা গেল? কি নিয়ম বললাম, যত অবধি করতে বলবে সেইটা 5 এর থেকে যদি বড় হয় তাহলে 1 আগের সংখ্যায় যোগ হবে। এবার দেখা গেল একই রকমই সংখ্যা হয়তো 3.7124 সেন্টিমিটার, যেহেতু থার্ড অবধি করতে বলেছে তাহলে এইখানে 712 হয়ে গেল, আর আমাদের 4টাকে বাদ দিতে বলেছে, তাহলে 4টাকে যে বাদ দেব সে 4টা 5 এর থেকে ছোট, তাই আমাদের উত্তরে কোনো পরিবর্তন হবে না, মানে আগের সংখ্যার সাথে আর 1 যোগ করতে হবে না। তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 আর যোগ করতে হবে না, তাই যখন 5 এর থেকে বড় থাকবে তখন আমরা 1 যোগ করব আগেরটার সঙ্গে, যেটা করেছি এই ক্ষেত্রে। যখন 5 এর থেকে ছোট থাকবে তখন আগেরটার কোনো রকম পরিবর্তন হবে না। এটা রয়েছে তোমাদের সেকেন্ড যে নিয়ম বলা হয়েছে, এটা হচ্ছে সেই সেকেন্ড নিয়মের ক্ষেত্রে রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, দেখা গেল আমরা 5 এর থেকে বড় কিংবা 5 এর থেকে ছোটর কথা আসছে, এরকম তো সিচুয়েশন হতে পারে যেখানে 5 এর থেকে বড় না হয়ে সমান হয়ে গেছে। যেরকম আমি তোমাদের একটা সহজ উদাহরণ দিচ্ছি, তোমাদের বইতেই রয়েছে এরকম একটা সংখ্যা, তোমার মনের মতো যে কোনো সংখ্যা দিতে পারো 37.625। এই সংখ্যা দেখো আমাদেরকে থার্ড টার্মটাকে বাদ দিতে বলেছে, এখানে যেরকম আমরা ফোর্থ টার্মটাকে বাদ দিচ্ছি না, এখানে থার্ড টার্মটা বাদ দিতে বলেছে। সে যেটা কিছু বলতে পারে, তোমাকে 1.2 বলতে পারে, 2ও বলতে পারে, 3ও বলতে পারে। তো থার্ডটা বলেছে, থার্ডটা কত আছে 5। লক্ষ্য করে দেখো 5 এর এই ধারে কোনো সংখ্যা কিন্তু নেই, তো
তো মাথায় রাখতে হবে এটা, এই যে সংখ্যাটা রয়েছে, যেহেতু 2 দশমিক অবধি করতে বলেছে, আমরা এই সংখ্যাটা এরকম যদি থাকে সাপোজ, এরপরে তার কোনো সংখ্যা নেই, তাই এটা যেটা আছে সেটা 0 আছে, মানে একই রকম ব্যাপার। তাহলে যেহেতু এটা 5 রয়েছে আর এদিকে কেউ নেই, এই জন্য এর যে উত্তরটা বলছে 37.62। কেন? এই যে বইতে লেখা আছে 37.62, কেন? নিয়মটা তো লিখি। নিয়মটা হচ্ছে এরপর কিছু নেই, এর আগে যে আছে সে হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। তো নিয়ম হচ্ছে এটা, যদি আগেরটা 5 হয় তারপরে যদি কেউ না থাকে আর সেটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে কিন্তু উত্তরের কোনো পরিবর্তন হবে না। অযুগ্ম থাকলে 1 যোগ হবে, এটা তো অযুগ্ম নয়, 2 তো যুগ্ম সংখ্যা, তাই দেখো কোনো পরিবর্তন হয়নি। তোমরা বইতে মিলিয়ে নেবেন, ছায়া বইতে উদাহরণ রয়েছে, সামনেতেও রয়েছে। তাহলে এটা গেল আমাদের তৃতীয় নিয়ম। লাস্ট নিয়ম হচ্ছে, দেখা গেল কোনো অযুগ্ম আছে, সাপোজ 38.615, এখানে একটা অযুগ্ম সংখ্যা রয়েছে, তাই তো? এইবারে দেখো এদিকে তো কিছু নেই কিন্তু অযুগ্ম রয়েছে, তো নিয়ম বলছে যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে, অথবা 5 এর পর 0 থাকলে, 5 এর আগের অঙ্কটি অযুগ্ম হলে, যেরকম আমি এটা লিখেছি, কেউ হয়তো লিখলো এইটা, তোমরা বই উদাহরণও দেখতে পাবে কি ব্যাপার। তাহলে 0 0 যদি নাও থাকে 0, লক্ষ্য করে দেখো এর মধ্যে কেউ নেই, 0 থাকতেও পারে, কিন্তু আগেরটা কি আছে? অযুগ্ম আছে। অযুগ্ম থাকার জন্য উত্তরটা হবে কিন্তু 62। কেন? অযুগ্ম আছে তাই 1 যোগ হচ্ছে, তাহলে অযুগ্ম থেকে যুগ্ম হয়ে যাবে। আর যার ক্ষেত্রে যুগ্ম থাকবে তার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো 4টে নিয়ম আমি মনে করে দিচ্ছি। প্রথমটা দেখেছিলে যদি 5 এর বেশি হয়, যেটা করতে বলেছে, তাহলে আরেকটার সঙ্গে কি রেখেছিলাম? 1 যোগ হয়েছিল। 5 এর কম হলে কোনো রকম পরিবর্তন হবে না। 5 এর যদি সমান হয়, যদি যুগ্ম থাকে, তাহলে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এইবারে যদি 5 হয়, যেমন এখানে 5 ছিল, যদি 5 হয় আর যদি অযুগ্ম হয় তাহলে কিন্তু পরিবর্তন হবে। তাহলে এটা একটা ব্যাপার থাকছে। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা থিওরি শেষ হচ্ছে। লাস্ট যেটা রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে সেটা হচ্ছে অ্যাকুরেসি, এটা হলেই আমাদের থিওরি পার্টটা শেষ হবে। আর প্রিসিশন, অ্যাকুরেসি এবং প্রিসিশন বাংলায় কি বলে? সঠিকতা। সঠিকতা আর প্রিসিশন মানে হচ্ছে সূক্ষ্মতা কিংবা যথার্থতা। আমি একটু শর্টে তোমাদের বলি, একদম সহজ জিনিস। অ্যাকুরেসি মানে পরিমাপ করলাম, সেটা হয়তো 80 গ্রাম। এবারে বস্তু যে ভর পরিমাপ, অ্যাকচুয়াল মানটা 80 গ্রাম। এবার আমি যে যন্ত্র দিয়ে, যে সাধারণ দিয়ে পরিমাপ করলাম, সে মান দিল 72 গ্রাম। অর্থাৎ আরেকটা যন্ত্র দিয়ে করলাম, সে দিল 73 গ্রাম, আরেকজন হয়তো 71 গ্রাম। এরকম হয়তো বিভিন্ন রকমের মান পেলাম আমি। লক্ষ্য করে দেখো যেটা আসল মান তার কাছাকাছি কোনো মানই নয়, অনেক ডিফারেন্স। বিয়োগ করে দেখো এখানে 8, এখানে 7, এখানে 9, এখানে 10, তো ডিফারেন্স অনেক বেশি হচ্ছে না? তাহলে কি অ্যাকুরেট মান দিল? যে যন্ত্র দিয়ে পরিমাপ করলাম সে মানটা কিন্তু ভুল দিচ্ছে। তাহলে যন্ত্রের অ্যাকুরেসি ভালো নয়। আমরা কথা বলার অনেক সময় বলে থাকি এই মেশিনের অ্যাকুরেসি ভালো না, এই যন্ত্রের অ্যাকুরেসি ভালো না, তার মানে এর অ্যাকুরেসি ভালো না। তাহলে সঠিকতা মানে হচ্ছে কি? মানে হচ্ছে কি না, মিনিংটা হচ্ছে এটা, যেটা পরিমাপ করছি তার যে অ্যাকচুয়াল মান, তার অ্যাকচুয়াল মান থেকে যদি মান খুব ডিফার করে যায় তখন তার সঠিকতা ভালো না। কিন্তু ধরো অন্য একটা যন্ত্র নিয়ে এলাম, সে মান দিল 79 গ্রাম, কিংবা কেউ হয়তো দিল 79.2, কিংবা দিল হয়তো 80.1। তো দেখো ডিফারেন্স অনেক কম, এই ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি ভালো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবারে প্রশ্ন হচ্ছে সেকেন্ড আমাদের যেটা, যাকে বলেছিলাম যথার্থতা কিংবা সূক্ষ্মতা। আমরা বলি না সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে অনেক সময় টার্ম ইউজ করি আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে। প্রিসিশন ব্যাপার ধরো 70 গ্রাম কারো ভর আছে, কিন্তু যে যন্ত্র দিয়ে আমি পরিমাপ করলাম সে মান দিচ্ছে কেমন? প্রথমবার দিল 65, 64, 66, আবার 66, আবার 65। লক্ষ্য করে দেখো 70 থেকে ডিফারেন্স ভালোই রয়েছে, কিন্তু
4-5 করে রয়েছে ডিফারেন্স, আবার 6ও রয়েছে ডিফারেন্স, কিন্তু যে মানগুলো দিচ্ছে সে মানগুলো কিন্তু কাছাকাছি। তার মানে যন্ত্র ভুল মান হয়তো দিচ্ছে, কিন্তু যে মানটা সে বারবার ব্যবহার করার পর যে মানটা দিচ্ছে সে মানটা কিন্তু কাছাকাছি। তার মানে কি, এর অ্যাকুরেসি ভালো নেই কিন্তু সূক্ষ্মতা ভালো আছে, মানে প্রিসিশন ভালো আছে। মানে যে মানটা দিচ্ছে সে মানগুলো কিন্তু কাছাকাছি থাকছে। মানগুলোর মধ্যে ডিফারেন্স দেখো তো, 1 1, এখানে 0, এখানে দেখো 1, এখানেও দেখো 1, তার ডিফারেন্স কত কম, কিন্তু অ্যাকচুয়াল মান থেকে ডিফারেন্স রয়েছে কিন্তু 6 5 4 এরকম রয়েছে। অ্যাকুরেসি খারাপ কিন্তু প্রিসিশন ভালো। এরকম হতেই পারে যে কারো প্রিসিশন ভালো, কার অ্যাকুরেসি কিন্তু খারাপ। আবার এরকম হতে পারে অ্যাকুরেসি প্রিসিশন দুটোই ভালো। সাপোজ 100 গ্রাম হচ্ছে অ্যাকচুয়াল মান, 100 গ্রাম। এইবারে 100 গ্রামের মধ্যে তোমাদের মান এরকম হয়তো দিল, যেটা বলছিলাম যে 100 গ্রাম ছিল, মান হয়তো এরকম দিল 99 গ্রাম, 100 গ্রাম, 101 গ্রাম, হয়তো 99.5, কিংবা আমি পূর্ণ সংখ্যাই ধরি, তাহলে পূর্ণ সংখ্যা যদি ধরি হয়তো আবার দেখা গেল 99 গ্রাম। এই এক্সাম্পলে দেখো 100 গ্রাম হচ্ছে তার অ্যাকুরেট মান। এবার যে মানগুলো পাওয়া গেল কমন ব্যালেন্সে কি সাধারণত মাপার পর, সেটা হচ্ছে 99 গ্রাম, 100 গ্রাম, 101 গ্রাম, 99 গ্রাম। লক্ষ্য করে দেখো অ্যাকচুয়াল মানের সঙ্গে এই মানগুলোর ডিফারেন্স কিন্তু এর কোনো ডিফারেন্স নেই, এক ডিফারেন্স, এখানে এক ডিফারেন্স, এখানেও এক ডিফারেন্স। তাহলে দেখো সঠিকতা কিংবা অ্যাকুরেসি সেটাও কিন্তু ভালো রয়েছে। তার সঙ্গে যে মানগুলো পাওয়া গেছে, এই যে 4টে মান কিংবা আরো যদি হয়, সে মানগুলো গায়ে গায়ে কিংবা কাছাকাছি। তার মানে কি, এই যন্ত্রে সঠিকতার সঙ্গে সঙ্গে এর যথার্থতা কিংবা সূক্ষ্মতা, যেটা প্রিসিশন বলি, সেটাও কিন্তু খুব ভালো। তারপরে যেটা বলছিলাম, এরকম অনেক থাকতে পারে যেখানে শুধু সঠিকতাটা হয়তো ভালো, প্রিসিশন ভালো, হয়তো প্রিসিশন ভালো সঠিকতা ভালো না, হয়তো সঠিকতা ভালো কিন্তু প্রিসিশন ভালো নয়। আবার এরকম হতে পারে, যেটা এই এক্সাম্পলে আমরা দেখলাম, যেখানে দুটোই ভালো। এইখানে তোমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের থিওরি শেষ হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যালস যেগুলো 11 অ্যানুয়াল এক্সামিনেশন, হ্যাপলি এক্সামিনেশন, এন্ট্রান্সের জন্য কিছুটা, আমাদের জেই কিংবা নিটের জন্য কিছু এসছে, কিছু টাইপের মডেল প্রশ্ন, যেটা সাহায্য নিয়ে, কারণ একটা ভিডিওতে অনেকগুলো অঙ্ক তো করানো যাবে না, তো যতটা সম্ভব আমি মডেল ফলো করে করাবো, যাতে করে তোমরা অনুশীলন কিংবা যেগুলো যে এক্সারসাইজ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যেন অ্যাপ্রোচ করতে পারো। আর এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে কমপ্লিট করবে। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো দূর করার। টিল দেন তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থাকবে, আর বাই, না ফর নাও।